প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। একাডেমিক্স এডুকেশনে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ ক্লাস। এই ক্লাসে তোমরা হিসাবের বৈষম্য নিয়ে জানতে পারবে। তোমরা তৃতীয় ক্লাসে হিসাবের বৈষম্য নিয়ে কিছু তত্ত্বীয় আলোচনা শুনেছ। এবার আজকে আমরা হিসাবের বৈষম্যের ব্যবহারিক আলোচনা করব। আমরা এই ক্লাসে কিভাবে জাবেদা তৈরি করতে হয়, কিভাবে জাবেদা থেকে খতিয়ান তৈরি করতে হয়, সেই বিষয় নিয়ে ব্যবহারিক আলোচনা হবে। ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ, তোমরা সাথেই থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্র, আজকে চতুর্থ ক্লাস। এই চতুর্থ ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ নিয়ে আলোচনা করব। আমরা এই ক্লাসে যে বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে: 1 নম্বর লেনদেন চিহ্নিতকরণ, 2 নম্বর হিসাবের শ্রেণীকরণ, 3 নম্বর জাবেদাভুক্তকরণ, 4 নম্বর খতিয়ানভুক্তকরণ। প্রথমে আমরা লেনদেন চিহ্নিতকরণ বিষয়টি দেখি। এখানে কিছু লেনদেন দেওয়া আছে। সব ঘটনাই লেনদেন হবে এমন কথা নাই, কিছু কিছু ঘটনা লেনদেন হতেও পারে, আবার নাও হতে পারে। লেনদেনের বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা করলেই বলা যায় উল্লেখিত 8টি ঘটনাই লেনদেন। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এরপর আমরা 2 নম্বরে দেখেছিলাম যে হিসাবের শ্রেণীকরণ। হিসাবকে সাধারণত দুটি পদ্ধতিতে ভাগ করা যায়। ক, সনাতন বা প্রচলিত পদ্ধতি। এই সনাতন বা প্রচলিত পদ্ধতিতে আমরা হিসাবকে 3 ভাগে ভাগ করেছি। আধুনিক পদ্ধতিতে হিসাবকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে: অ্যাসেট মানে সম্পদ, লায়াবিলিটি মানে দায়, ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব, রেভিনিউ আয়, এক্সপেন্স ব্যয়। তো আমরা উপরের যে 8টি ঘটনা, যে 8টি লেনদেন আমরা পেয়েছি, সেই ঘটনাগুলো বা সেই লেনদেনগুলো আমরা হিসাবের শ্রেণীকরণ করব, যে কোনটা কোন হিসাবের অন্তর্ভুক্ত, কোনটি কোন হিসাবের শ্রেণীভুক্ত। আমাদের এই 8টি লেনদেনের মধ্যে আমরা এখন দেখব এটা কয়টা হিসাব আমরা পেলাম, কোনটি কোন হিসাবের শ্রেণীভুক্ত। তো আমরা পেলাম নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, যন্ত্রপাতি হিসাব, ক্রয় হিসাব, ব্যাংক হিসাব, মূলধন হিসাব, ঋণ হিসাব, প্রদেয় বা পাওনাদার হিসাব, প্রদেয় বিল হিসাব, আন্তঃপরিবহন খরচ হিসাব ইত্যাদি। এখন আমরা দেখব যে এখানে 10টি হিসাব আছে। এই 10টি হিসাব কোন শ্রেণীভুক্ত, হিসাবের কোন শ্রেণীভুক্ত। আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকারের মধ্যে আমরা পেয়েছি সম্পত্তি, দায়, ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব, আয়, খরচ। এগুলোর মধ্যে উল্লেখিত এই 10টি হিসাব কোনটি কোন ধরনের হিসাব। তো সম্পত্তির মধ্যে আমরা পেয়েছি নগদান হিসাব একটি সম্পত্তিবাচক হিসাব, তারপরে আসবাবপত্র হিসাব একটি সম্পত্তিবাচক হিসাব, যন্ত্রপাতি হিসাব একটি সম্পত্তিবাচক হিসাব, ক্রয় হিসাব হচ্ছে একটি ব্যয়বাচক হিসাব। ক্রয় হচ্ছে ব্যয়, যেহেতু ক্রয় করলে ব্যয় হয়, সেটা ব্যয়টা নগদেও ব্যয় হতে পারে বা বাকিতেও ব্যয় হতে পারে। এবার ব্যাংক হিসাব একটি সম্পত্তিবাচক হিসাব। এরপরে মূলধন হিসাব, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, যে মূলধন মালিকানা সত্ত্ব। ঋণ হিসাব, এটি এক ধরনের দায়, দায় হচ্ছে ঋণ হিসাব। দায় কোনগুলো? যেগুলো আমাদের পরিশোধ করতে হবে। প্রদেয় বা পাওনাদার হিসাব, এটাও এক ধরনের দায়, কারণ এটাও পরিশোধ করতে হবে। প্রদেয় বিল হিসাব, এটাও এক ধরনের দায়, পরিশোধ করতে হবে। এরপর আছে আন্তঃপরিবহন খরচ হিসাব। আন্তঃপরিবহন খরচ এটা এক ধরনের ব্যয়। 1 নম্বর নগদ 2 লক্ষ টাকা, 20,000 টাকার আসবাবপত্র, 30,000 টাকার যন্ত্রপাতি, 10,000 টাকা পণ্য সামগ্রী, ব্যাংক উদ্বৃত্ত 10,000 টাকা, 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তো এক্ষেত্রে আমরা প্রথম জাবেদাটা যদি করি, আমরা জাবেদা করার আগে একটু জাবেদার ছকটা কিভাবে হবে সেটা একটু দেখে নিই। জাবেদার ছক ঠিক স্ক্রিনে লক্ষ্য করছো তোমরা, যে জাবেদার ছকটি কেমন হবে। জাবেদার ছকটি হবে 5টি কলাম থাকবে জাবেদার ছকে, 2টি রো থাকবে। রো দুটির প্রথমটিতে হেডলাইন থাকবে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর নিচের রোতে আমরা তারিখ লিখব, বিবরণ মানে ডেবিট কোনটা হবে, ক্রেডিট কোনটা হবে, এবং একটু সংক্ষিপ্ত কারণ লিখব।
খতিয়ান পৃষ্ঠা, আমরা জাবেদা করার সময় খতিয়ান পৃষ্ঠা লিখবো এখানে, আবার আমরা যখন খতিয়ান করব তখন এখানে লিখবো জাবেদা পৃষ্ঠা, ঠিক উল্টোটা হবে। জাস্ট এটা রেফারেন্স হিসেবে এই পৃষ্ঠা নাম্বারটা দিতে হবে। তারপর ডেবিট টাকা, তারপর ক্রেডিট টাকা, ঠিক এরকম হবে জাবেদা ঘর বা ছক। এরপরে আমরা প্রথম লেনদেনটি দেখি, যে নগদ 2 লক্ষ টাকা, 20,000 টাকার আসবাবপত্র, 30,000 টাকার যন্ত্রপাতি, 10,000 টাকার পণ্য সামগ্রী, ব্যাংক উদ্বৃত্ত 10,000 টাকা এবং 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তার মানে এখানে নগদান হিসাব ডেবিট হবে 2 লক্ষ টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট হবে 20,000 টাকা, যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে 30,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট হবে 10,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট হবে 10,000 টাকা, ঋণ হিসাব ক্রেডিট হবে 40,000 টাকা। তার মানে এই যে হিসাবগুলো যেগুলো ডেবিট আছে, সেই ডেবিটের প্রেক্ষিতে মূলধন হিসাব হবে ক্রেডিট। যেমন আমরা এখানে দেখি নগদান হিসাব 2,40,000 টাকা ডেবিট হয়েছে। আমরা ইতিপূর্বে পেয়েছিলাম যে নগদান হিসাব 2 লক্ষ টাকা, নগদ টাকা 2 লক্ষ টাকা নিয়ে, কিন্তু এখানে 2,40,000 কোথা থেকে আসলো? এখানে আসলো সে যে ঋণটা করছে সেটাও নগদ হিসাবে ব্যবসায় আসছে, সে ঋণ করছে কিন্তু নগদ হিসেবে ব্যবসায় আসছে। তার মানে ওই 2 লক্ষ টাকা আর এই 40,000 টাকা, 2,40,000 টাকা। আসবাবপত্র হিসাব 20,000 টাকা, যন্ত্রপাতি হিসাব 30,000 টাকা, ব্যাংক হিসাব 10,000 টাকা, ক্রয় হিসাব 10,000 টাকা, এগুলো ডেবিট। অন্যদিকে মূলধন হিসাব 2,70,000 টাকা। তার মানে এই যে 40,000 টাকা বাদে যত টাকাগুলো আছে সব মূলধন হিসাবে আসবে। যেমন 2 লক্ষ, 2,20,000, 30, 10, 10। তার মানে 2,70,000 টাকা মূলধন হিসাবে, আর ঋণ হিসেবে আসবে 40,000 টাকা। এই টোটাল হচ্ছে 3,10,000 টাকা। ডেবিট পাশে আছে 3,10,000 টাকা, ক্রেডিট পাশে আছে 3,10,000 টাকা। আমরা যখন জাবেদা করব তখন জাবেদার করার পর ডেবিট ক্রেডিট নির্ণয়ের পরে সংক্ষিপ্ত একটি কারণ উল্লেখ করব। সংক্ষিপ্ত কারণ কি বলা হয়েছে? যে নগদ টাকা, আসবাবপত্র, যন্ত্রপাতি, পণ্যদ্রব্য, ব্যাংক ও ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এরপরে আমরা দ্বিতীয় লেনদেনে যাই। আমরা কেন ডেবিট এবং ক্রেডিট করলাম? এখানে নগদান হিসাব ডেবিট 2,40,000 টাকা। নগদান হিসাব যেহেতু সম্পত্তিবাচক হিসাব, এবং সম্পত্তি আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, তার মানে নগদ টাকা এখানে ব্যবসায় বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট হয়েছে। আসবাবপত্র এটাও সম্পত্তিবাচক হিসাব, আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে তার মানে আসবাবপত্র হিসাব ডেবিট। যন্ত্রপাতি এটাও সম্পত্তিবাচক হিসাব, যন্ত্রপাতি ব্যবসায় যন্ত্রপাতিও বৃদ্ধি পেয়েছে তাই এটিও ডেবিট হয়েছে। ক্রয় হিসাব একটি ব্যয়বাচক হিসাব, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তার মানে ক্রয় করার ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে তার মানে এটাও ডেবিট হয়েছে। ব্যাংক হিসাব একটি সম্পত্তিবাচক হিসাব, সম্পদ বৃদ্ধি পেয়েছে এজন্য ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। অন্যদিকে মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। সম্পত্তি যেমন বাড়লে ডেবিট, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। যেহেতু মালিকানা সত্ত্ব বেড়েছে তার মানে 2,70,000 টাকা ক্রেডিট হয়েছে। অন্যদিকে ঋণ হচ্ছে দায়। সম্পত্তি বাড়লে ডেবিট আর দায় বাড়লে ক্রেডিট। এখানে দায় বাড়ছে তার মানে দায় 40,000 টাকা ক্রেডিট হয়েছে। এরপরে আমরা 2 নম্বর ট্রানজাকশনটা দেখি। নগদে 2,000 টাকার পণ্য ক্রয় করা হলো। এক্ষেত্রে ক্রয় যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে, ক্রয় হিসাব ডেবিট হয়েছে, আর নগদে যেহেতু টাকাটা চলে গেছে তার মানে সম্পদ কমে গেছে, এই নগদান হিসাব ক্রেডিট হয়েছে। আমরা দেখি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে সংক্ষিপ্ত একটা কারণ উল্লেখ করা হয়েছে যে নগদে পণ্য ক্রয় করা হলো। দেন আমরা তৃতীয়টা, ধারে 3,000 টাকার পণ্য করা হলো। ধারে 3,000 টাকার পণ্য ক্রয় করা হলো, তার মানে ক্রয় ঠিকই আছে। 2 নম্বর পয়েন্টটা ছিল, 2 নম্বর লেনদেনটি ছিল নগদে ক্রয়, 3 নম্বর লেনদেনটি হচ্ছে ধারে ক্রয়। নগদে ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসেব ডেবিট হয়েছে, নগদান হিসেব ক্রেডিট হয়েছে।
আর ধারে ক্রয়ের বেলায় ক্রয় হিসাব ডেবিট হবে, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট হবে। কেন ক্রেডিট হবে? আমরা ইতিপূর্বে জেনেছি যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তার মানে ক্রয় একটি ব্যয়বাচক হিসাব, ব্যয় বৃদ্ধি পেয়েছে তাই ক্রয় ডেবিট হয়েছে। অন্যদিকে পাওনাদার মানে হচ্ছে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, তার মানে পাওনাদার হিসাব ক্রেডিট হয়েছে। ক্রয় হিসাব ডেবিট 3000 টাকা, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট 3000 টাকা। সংক্ষিপ্ত একটি কারণ লিখতে হয়, তাই ধারে পণ্য ক্রয় করা হলো, এই কারণটি এখানে লেখা হলো। এরপরে আমরা যাই 4 নাম্বার, মনিরের কাছ থেকে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। এই মনিরের কাছ থেকে নগদে ক্রয় করা হয়েছে নাকি বাকিতে ক্রয় করা হয়েছে এটা উল্লেখ নেই। যেহেতু মনিরের নাম আছে তাই এটা আমাদের ধরে নিতে হবে বাকিতে ক্রয় করা হয়েছে। যদি মনিরের নামটি না থাকতো, শুধুমাত্র থাকতো যে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা, তাহলে আমরা এটা বুঝতাম যে এটা নগদে ক্রয় করা হয়েছে। যেহেতু নাম উল্লেখ আছে তার মানে এটা বাকিতে ক্রয় করা হয়েছে। ঠিক 3 নাম্বার লেনদেন যেভাবে হয়েছে 4 নাম্বারটাও সেভাবেই হবে। আমরা দেখি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব, এই যে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব, এটাও সেম হয়েছে। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব, এখানে মনিরের নামটা উল্লেখ করে দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু কারণে আমরা মনিরের নামটা উল্লেখ করে দেবো যে মনিরের কাছ থেকে ধারে পণ্যদ্রব্য ক্রয় করা হলো, 10,000 টাকা ডেবিট, 10,000 টাকা ক্রেডিট। আমরা এরপরে দেখি পরের ট্রানজাকশন, 5 নাম্বার ট্রানজাকশনটা, চেকের মাধ্যমে 7,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে চেকের মাধ্যমে তার মানে ব্যাংক হিসাব একটি আছে আর পণ্য ক্রয় করা হলো, তাহলে ক্রয় একটি ব্যয়বাচক শব্দ, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তার মানে ক্রয় হিসাব এখানে ডেবিট হবে। চেক ব্যাংক সম্পত্তিবাচক হিসাব, তাই সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হবে, সম্পত্তি কমে গেলে ক্রেডিট হবে। চেকের মাধ্যমে যেহেতু পণ্য ক্রয় করা হয় তার মানে সম্পত্তি আমার কমে গেছে, তার মানে ক্রেডিট। এখানে ক্রয় হিসাব ডেবিট হবে এবং ব্যাংক হিসাব হবে ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ হচ্ছে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো। তো ক্রয় হচ্ছে একটি ব্যয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাবে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তো এই হিসাবে ক্রয় হিসাব ডেবিট হয়েছে। আর সম্পত্তি বাচক হিসাবে সম্পত্তি কমে গেলে ক্রেডিট, হ্রাস পেলে ক্রেডিট। তা ব্যাংক হিসাব যেহেতু ক্রয় করার ফলে ব্যাংকের টাকা কমে গেছে, এই জন্য ব্যাংক হিসাবটা ক্রেডিট হয়েছে। এরপরে আমরা যাই 5 নাম্বার আমরা করলাম। 6 নাম্বার, বিলের বিনিময়ে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। বিলের বিনিময়ে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। বিল মানে কি? বিল মানে হচ্ছে যে ডকুমেন্টস ব্যাংকে জমা দিলে ব্যাংক ওই ডকুমেন্টসের বিপরীতে বিল পরিশোধ করতে বাধ্য থাকে, সেরকম ডকুমেন্ট হচ্ছে বিল। তো আমরা এই বিলের মাধ্যমেও পণ্য ক্রয় করতে পারি। পণ্য আমরা 3 ভাবে ক্রয় করতে পারি। একটি হচ্ছে নগদে পণ্য ক্রয়, একটি হচ্ছে বাকিতে পণ্য ক্রয়, আর বিলের মাধ্যমে পণ্য ক্রয় এটাও একটি বাকিতে পণ্য ক্রয়। তবে বিলের মাধ্যমে পণ্য ক্রয় করা হলে এর গ্যারান্টার সাধারণত ব্যাংক থাকে। ব্যাংক আপাতত গ্যারান্টার হিসেবে থাকে, পরে আবার ব্যাংকে সংশ্লিষ্ট ব্যক্তি পরিশোধ করে দেয়। তাহলে বিলের মাধ্যমে এখানেও পণ্য ক্রয় হিসাব ডেবিট হবে, আর অন্যদিকে প্রদেয় বিল হিসাব ক্রেডিট হবে। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট, 10,000 টাকা 10,000 টাকা। এখানে বিলের স্বীকৃতির বিনিময়ে পণ্য ক্রয় করা হলো। এরপরে আমরা 7 নম্বরে চলে যাই। বিক্রয়ের উদ্দেশ্যে 20,000 টাকার আসবাবপত্র, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, মণিহারি ক্রয় করা হলো। বিক্রয়ের উদ্দেশ্যে এগুলো ক্রয় করা হয়েছে, তার মানে হচ্ছে এগুলো একটা পণ্য, তার মানে পণ্য ক্রয় করা হয়েছে। তো পণ্য ক্রয় করা হলো, তাহলে পণ্য ক্রয় করা হয়েছে আগের যেরকম ক্রয় করা হয়েছে ঠিক এটাও ওইরকম একটা ক্রয়। তার মানে ক্রয় হিসাব ডেবিট হবে। অন্যদিকে ক্রেডিট হবে কি? এখানে কি বাকিতে ক্রয় করছে নাকি নগদে ক্রয় করছে উল্লেখ যদি না থাকে, যে বিক্রয়ের উদ্দেশ্যে 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো, তার মানে এটা
ধরে নিতে হবে। উল্লেখ না থাকলে, কোনো নাম বা ধারে এই ধরনের কোনো কথা উল্লেখ না থাকলে ধরে নিতে হবে এটা নগদে ক্রয় করা হলো। তার মানে ক্রয় হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে 20,000 টাকা। তো আমরা যাই, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, মণিহারি ক্রয় করা হলো 20,000 টাকা, 20,000 টাকা। এখানে কেন নগদান ক্রেডিট হচ্ছে? নগদান হচ্ছে সম্পত্তিবাচক হিসাব এবং সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট, যেহেতু নগদে ক্রয় করছে তার মানে নগদ টাকা হ্রাস পেয়েছে, তার মানে নগদান হিসাব ক্রেডিট। ওকে, তারপরে লাস্ট ট্রানজাকশন, ধারে 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো এবং এর পরিবহন খরচ বাবদ 500 টাকা প্রদান করা হলো। এখানে দুইটা ট্রানজাকশন আছে। ধারে 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এটার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, যেহেতু ধারে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট হবে, এই একটা। আরেকটা হচ্ছে পরিবহন খরচ বাবদ 500 টাকা প্রদান করা হলো। পরিবহন খরচ 500 টাকা প্রদান করা হচ্ছে, এটা তো আর ধারে প্রদান করা হয় না, পরিবহন খরচটা নগদেই দিতে হয় বা নগদেই পরিশোধ করছে। পণ্য ধারে ক্রয় করলেও পরিবহন খরচ নগদে, তার মানে এখানে নগদে ক্রয় করা হলে পরিবহন আন্তঃপরিবহন খরচ হিসাব ডেবিট হবে। আর যেহেতু নগদ টাকা কমে গেছে, নগদান হিসাবে একটি সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তি কমে গেলে ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট হবে। আন্তঃপরিবহন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর এখানে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। যেহেতু একটি টার্মের মধ্যে এই দুইটি অপশন যুক্ত করা হয়েছে, তা এই কারণে আমরা এই দুইটা অংশ একটি জাবেদায় আমরা লিপিবদ্ধ করব। তা আমরা কিভাবে লিখব? ক্রয় হিসাব ডেবিট, আন্তঃপরিবহন খরচ হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা দুইটা একত্রে একটি জাবেদায় লিপিবদ্ধ করেছি, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাই, খতিয়ান ভুক্তিকরণ। তো খতিয়ান ভুক্তিকরণের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে খতিয়ানের একটি ছক আমরা দেখতে পাচ্ছি, যে খতিয়ানের প্রাথমিক ধারণা, খতিয়ান কি, খতিয়ান কাকে বলে, খতিয়ানের বৈশিষ্ট্য, খতিয়ান কিভাবে করে, একটি টি ছক পদ্ধতির একটি নমুনা দেখানো হয়েছে। আবার জের ছক পদ্ধতিতে একটি ছক দেখানো হয়েছে। হিসাব পেয়েছি, নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, যন্ত্রপাতি হিসাব, ক্রয় হিসাব, ব্যাংক হিসাব, মূলধন হিসাব, ঋণ হিসাব, প্রদেয় বা পাওনাদার হিসাব, প্রদেয় বিল হিসাব, আন্তঃপরিবহন খরচ হিসাব। এই 10টি হিসাবেরই কিন্তু খতিয়ান হবে, আদার্স অন্য কোনো হিসাব আসবে না এখানে। এর আগে আমরা জাবেদার একটি ছক দেখেছিলাম, এখন আমরা খতিয়ানের ছক দেখব। তো খতিয়ানের ছক, খতিয়ান দুইভাবে করা হয়, একটি হচ্ছে টি ছক পদ্ধতিতে, অন্যটি হচ্ছে চলমান জের ছক পদ্ধতিতে। বহুল প্রচলিত হচ্ছে টি ছক পদ্ধতি। টি ছক পদ্ধতিতে সাধারণত টি এর আকারে থাকে, এখানে তারিখ থাকবে, বিবরণ থাকবে, জাবেদা পৃষ্ঠা থাকবে, টাকা থাকবে। আবার ডান পাশেও একই, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। জাবেদা করার সময় থাকে খতিয়ান পৃষ্ঠা, আবার খতিয়ান করার সময় থাকে জাবেদা পৃষ্ঠা। এই যে আমরা লক্ষ্য করছি জাবেদা পৃষ্ঠা, এটা টি ছক পদ্ধতি। চলমান জের ছক পদ্ধতিটা একটু দেখে নিই। এখানে থাকে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আবার ব্যালেন্স বা জেড টাকার মধ্যেও থাকে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো বহুল প্রচলিত হচ্ছে টি ছক পদ্ধতি। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। খতিয়ান ভুক্তকরণের সূত্র, টি ছক। তো আমরা সাধারণত খতিয়ান ভুক্তকরণের সময় দুটি সূত্র মনে রাখবো। 1 নম্বর সূত্র, ডেবিট হিসেবে ডেবিট পাশে ক্রেডিট হিসেবের নাম হবে। আবার 2 নম্বর হবে ক্রেডিট হিসেবে ক্রেডিট পাশে ডেবিট হিসেবের নাম হবে। এই সূত্র দুইটা মুখস্থ করলে আমরা সহজে এবং নির্ভুলভাবে খতিয়ান করতে পারবো। উল্লিখিত লেনদেন সময়ে 10টি হিসাব রয়েছে, নিম্নে উক্ত 10টি হিসাবের খতিয়ানভুক্তকরণ দেখানো হলো। আমরা একটু দেখি কিভাবে খতিয়ানভুক্ত করা যায়। আমরা যে 10টি হিসাব পেয়েছিলাম সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে নগদান হিসাব, পরেরটা হচ্ছে আসবাবপত্র হিসাব, পরেরটা যন্ত্রপাতি হিসাব, এরপরেরটা ক্রয় হিসাব, তারপরে ব্যাংক হিসাব, তারপর মূলধন হিসাব, তারপর ঋণ হিসাব, তারপর প্রদেয় বা পাওনাদার হিসাব, তারপর প্রদেয় বিল হিসাব, তারপর আন্তঃপরিবহন খরচ হিসাব। তো আমরা এখন শিখব কিভাবে আমরা খতিয়ান করব। আমরা ইতিপূর্বে জেনেছি যে ডেবিট হিসেবে ডেবিট পাশে ক্রেডিট হিসেবের নাম হবে।
তো আমরা একটু দেখি যে জাবেদায় আমরা যখন জাবেদা করেছিলাম, এই যে নগদান হিসাব, এই নগদান হিসাব 2,40,000 টাকা, এইটা ডেবিট। ডেবিট হিসাবে ডেবিট পাশে ক্রেডিট হিসাবে নাম হবে। তো নগদান হিসাবটা যখন আমরা করব, এটা ঠিক ক্রেডিট হিসাবটা কি আছে, মূলধন হিসাব আছে 2,70,000 টাকা। এখানে আছে 2,70,000 টাকা, কিন্তু আমরা যেহেতু নগদান হিসাবেরটা করব, সেহেতু টাকাটা বসাবো নগদান হিসাবে যে টাকা আছে সেই টাকাটা বসাবো, কিন্তু বিপরীত নামটা উল্লেখ করব। তার মানে ক্রেডিট যেটা আছে মূলধন হিসাব সেটা আমরা উল্লেখ করব। তার মানে এখানে নগদান হিসাবে আমরা পেয়েছিলাম কত, নগদান হিসাবে কত আছে, নগদান হিসাব 2,40,000 টাকা। তো নগদান মূলধন হিসাব লিখে ডেবিট হিসাব, যেহেতু নগদান হিসাব ডেবিট হিসাব, ডেবিট হিসাবে ডেবিট পাশে, এই ডেবিট পাশে ক্রেডিট হিসাবের নাম মূলধন হিসাবটা লিখলাম, টাকা লিখলাম 2,40,000 টাকা। এই যে নগদান হিসাবে টাকা 2,40,000 টাকা। এরপরে আমরা যাই নগদান হিসাবে আর কোথায় কোথায় নগদান আছে। এই একটা নগদান আছে, এটা হচ্ছে ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট, তার মানে ক্রেডিট পাশে টাকাটা হবে কিন্তু নাম হবে ক্রয় হিসাব। এই যে ক্রেডিট পাশে ক্রয় হিসাব 2,000 টাকা। এরপরে আমরা যাই নগদান হিসাব আর কোথায় আছে, এখানে আছে নগদান হিসাব, এটা হচ্ছে ক্রেডিট, নগদান হিসাব 20,000 টাকা। তাহলে এটাও ক্রেডিট পাশে নাম হবে ক্রয় হিসাব 20,000 টাকা। আমরা একটু দেখি, ক্রয় হিসাব 20,000 টাকা, ক্রেডিট ক্রয় হিসাব 20,000 টাকা ক্রেডিট পাশে। এরপরে আবার কোথায় আছে নগদান হিসাব, লাস্ট আছে এখানে নগদান হিসাব আছে, নগদান হিসাব 500 টাকা। তাই এটা ক্রেডিট। তাই ডেবিট আছে কি, আন্তঃপরিবহন খরচ হিসাব। তাহলে আমরা লিখবো আন্তঃপরিবহন খরচ হিসাব 500 টাকা, আন্তঃপরিবহন খরচ হিসাব 500 টাকা। এরপরে এটার ব্যালেন্স, এটার ব্যালেন্সটা এখানে 2,40,000 টাকা, আর এখানে 20,000 আর 2,000 22,500। তাই 2,40,000 থেকে 22,500 বিয়োগ করলে যেটা থাকবে সেটা হচ্ছে অবশিষ্ট বা ব্যালেন্স, সেটা থাকে 2,17,500 টাকা। এখন কথা হচ্ছে যে আমরা তো শখে পেয়েছি এরকম যে ত্রিছক পদ্ধতি, এপাশে 4টা কলাম এপাশে 4টা কলাম, তো আমরা এভাবে করছি না কেন, আমরা অন্যভাবে কেন দেখাচ্ছি? আসলে এটা হচ্ছে আধুনিক রূপ। আগে আমরা এভাবে করতাম, ত্রিছক পদ্ধতিতে করতাম। ত্রিছক পদ্ধতির পরবর্তী রূপটাই হচ্ছে এই রূপটা। এটাও এক ধরনের ত্রিছক পদ্ধতি, এখানে টি এর মতো আছে। আমরা ত্রিছক পদ্ধতিতে এভাবে খতিয়ানভুক্ত করে থাকি। আচ্ছা, এরপর আমরা আসবাবপত্র হিসাব করব। আসবাবপত্র হিসাব ডেবিট, তার মানে ডেবিট হিসেবে ডেবিট পাশে ক্রেডিট হিসেবের নাম। আসবাবপত্র হিসাব ডেবিট হিসেবে ডেবিট পাশে ক্রেডিট হিসাব মূলধন হিসাব আছে, মূলধন হিসাব 20,000 টাকা। যেহেতু অন্য কোনো আসবাবপত্রের হিসেবে কোনো ট্রানজাকশন নাই, সেহেতু এখানেই অবশিষ্ট 20,000 টাকা, এটাই ব্যালেন্স। এরপরে আমরা যাই যন্ত্রপাতি হিসাব। যন্ত্রপাতি হিসাব ওই একটি আসবাবপত্রের মতো। তো যন্ত্রপাতি হিসাব ডেবিট, আমরা বিপরীত নামটা ইউজ করব, মূলধন হিসাব 30,000 টাকা। এরপরে ক্রয় হিসাব। ক্রয় হিসাবে অনেকগুলো টার্ম আছে, এখানে 1 নাম্বার আছে ক্রয় হিসাব, 2 নাম্বার আছে ক্রয় হিসাব, 3 নাম্বার ক্রয় হিসাব, 4 নাম্বার ক্রয় হিসাব, 5 নাম্বার ক্রয় হিসাব, 6 নাম্বার ক্রয় হিসাব, 7 নাম্বার ক্রয় হিসাব, 8 নাম্বার ক্রয় হিসাব। তার মানে প্রতিটি লেনদেনেই ক্রয় হিসাব আছে। সো এই 8টি জায়গায় ক্রয় হিসাব বসবে। আমরা প্রথমটা দেখি যে ক্রয় হিসাব, এখানে ডেবিট 10,000 টাকা, আমরা নামটা ইউজ করব মূলধন হিসাব, ক্রেডিটের নামটা ইউজ করব। ক্রয় হিসাব ডেবিট, তো মূলধন হিসাব 10,000 টাকা। এরপরে আমরা এই ক্রয় হিসাব 2 নম্বর টার্ম, ক্রয় হিসাব নগদান হিসাব 2,000 টাকা, নগদান হিসাব 2,000 টাকা। এরপরে 3 নম্বর টার্ম ক্রয় হিসাব 3,000 টাকা, তার মানে প্রদেয় হিসাব হবে 3,000 টাকা, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব 3,000 টাকা। এরপরে 4 নাম্বার ক্রয় হিসাব 10,000 টাকা, প্রদেয় হিসাব, আমরা আবার প্রদেয় হিসাবের নামটা ইউজ করব 20,000 টাকা। এই যে প্রদেয় হিসাব
প্রদেয় হিসাব 10,000 টাকা। এরপরে 5 নম্বর পয়েন্ট, ক্রয় হিসাব 7,000 টাকা, ক্রেডিট হচ্ছে ব্যাংক হিসাব, তো ব্যাংক হিসাব আমরা লিখব 7,000 টাকা। ওকে, এরপরে 6 নম্বর পয়েন্ট, ক্রয় হিসাব আছে 10,000 টাকা, ক্রেডিট আছে প্রদেয় বিল হিসাব, আমরা প্রদেয় বিল হিসাব লিখব 10,000 টাকা। 7 নম্বর পয়েন্টে ক্রয় হিসাব আছে 20,000 টাকা, নগদান হিসাব, তার মানে আমরা নগদান হিসাব লিখব 20,000 টাকা। এরপরে লাস্ট যেটা আছে, ক্রয় হিসাব আছে 20,000 টাকা, কিন্তু এটার ক্রেডিট আছে প্রদেয় হিসাব, তার মানে প্রদেয় হিসাব লিখব 20,000। ক্রয় সবগুলোই ডেবিট, সো ডেবিট পাশেই সবগুলো বসেছে, ক্রেডিট পাশে কোনো টার্ম নাই। নেক্সট ব্যাংক হিসাব, তো ব্যাংক হিসাব, যেহেতু ব্যাংক হিসাবে এই একটা টার্ম আছে, আবার এইখানে চেকে ক্রয় করা হয়েছিল এই যে 5 নম্বর পয়েন্টে 7,000 টাকা, এই দুইটা টার্ম। তো এইখানে ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা, আবার এখানে ব্যাংক হিসাব ক্রেডিট 7,000 টাকা, তার মানে ডেবিট পাশে একটা টার্ম বসবে, আরেকটি বসবে ক্রেডিট পাশে। আমরা প্রথমটা দেখি, যে যেহেতু ডেবিট হিসেবে ডেবিট পাশে ক্রেডিট হিসাবের নাম ব্যাংক হিসাব ডেবিট, ক্রেডিট হিসাবের নাম হচ্ছে মূলধন হিসাব, তো আমরা এই যে মূলধন হিসাব 10,000 টাকা লিখলাম। 5 নম্বর পয়েন্ট, ব্যাংক হিসাব ক্রেডিট 7,000 টাকা, তো ক্রেডিট পাশে আমরা ক্রয় হিসাবের নামটা ক্রয় হিসাব 7,000 টাকা। তো ডেবিটে আসছে 10,000 টাকা, ক্রেডিটে আসছে 7,000 টাকা, যদি আমরা ব্যালেন্স করি তাহলে আমরা ডেবিট পাশে ব্যালেন্স থাকবে 3,000 টাকা। এরপরে আমরা যাব মূলধন হিসাব, তো মূলধন হিসাব আছে 2,70,000 টাকা, কিন্তু মূলধনের হিসাব হচ্ছে ক্রেডিট, ক্রেডিট হিসাবের ক্রেডিট পাশে ডেবিট হিসাবের নামগুলো আসবে, তার মানে ডেবিট হিসাবের যেগুলো আছে সেগুলো সবগুলো নাম হবে। নগদান হিসাব 2 লাখ টাকা, আসবাবপত্র হিসাব 20,000 টাকা, যন্ত্রপাতি হিসাব 30,000 টাকা, ক্রয় হিসাব 10,000 টাকা, ব্যাংক হিসাব 10,000 টাকা, এই মোট হচ্ছে 2,70,000 টাকা। মূলধন হিসাবের পরে আছে ঋণ হিসাব, তো ঋণ হিসাব ক্রেডিট, তার মানে ক্রেডিট হিসাবের ক্রেডিট পাশে ডেবিট হিসাবের নামটা হবে, ঋণের বিপরীতে আছে নগদান হিসাব, তো আমরা নগদান হিসাবটা 40,000 টাকা বসাবো। এই যে ঋণ হিসাব, এখানে ক্রেডিট পাশে নগদান হিসাব 40,000 টাকা বসিয়েছি, অন্য কোনো ঋণ হিসাব না থাকার কারণে এখানে ব্যালেন্সটি 40,000 টাকাই দেখানো হচ্ছে। ঋণ হিসাবের পরে ক্রয় হিসাব, এটা আমরা নিয়েছি, নগদান হিসাব নিয়েছি, ক্রয় হিসাব নিয়েছি, প্রদেয় হিসাব, তো প্রদেয় হিসাব আমরা কয়টা আছে প্রদেয় হিসাব একটু দেখে নিই। 3 নম্বর পয়েন্টে আছে একটি, 4 নম্বরে আছে একটি, এটা প্রদেয় বিল। প্রদেয় বিল আর প্রদেয় হিসাব এক না, প্রদেয় মানে পাওনাদার, আর প্রদেয় বিল ভিন্ন বিষয়, প্রদেয় বিল ব্যাংকের সাথে রিলেটেড। তো প্রদেয় হিসাব আমরা পেয়েছি 3 নম্বর পয়েন্টে পেয়েছি একটা, 4 নম্বর পয়েন্টে পেয়েছি একটা, আর 8 নম্বর পয়েন্টে একটা প্রদেয় হিসাব। মানে 3 নম্বর পয়েন্টে প্রদেয় হিসাব 3,000 টাকা, 4 নম্বর পয়েন্টে 10,000, 3,000, 10,000, আর 8 নম্বর পয়েন্টে আছে 20,000, 3,000, 10,000, 20,000। তা আমরা একটু প্রদেয় হিসাব দেখি। প্রদেয় বা পাওনাদার হিসাব, ক্রয় হিসাব 3,000 টাকা, যেহেতু প্রদেয় হিসাব ক্রেডিট, তো ক্রেডিট হিসাবে ক্রেডিট পাশে ডেবিট হিসাবের নামটা হবে, তার মানে ক্রয় হিসাব 3,000 টাকা হবে। আবার 4 নম্বর পয়েন্টের ক্রয় হিসাব হবে 10,000 টাকা, আবার 8 নম্বর পয়েন্টের ক্রয় হিসাবটা হবে 20,000 টাকা। তাহলে প্রদেয় বা পাওনাদার হিসাব টোটাল ব্যালেন্স হচ্ছে 3,000, 10,000, 20,000, মোট 33,000 টাকা। প্রদেয় বিল হিসাব ক্রেডিট হিসাবের ক্রেডিট পাশে ডেবিট হিসাবের নাম হচ্ছে ক্রয় হিসাব 10,000 টাকা। আন্তঃপরিবহন খরচ হিসাব, এটা হচ্ছে ডেবিট, তো ডেবিট হিসাবে ডেবিট পাশে ক্রেডিট হিসাবে নামটা হবে, এখানে ক্রেডিট হিসাবে নগদান হিসাব। তো আমরা একটু দেখি, এই যে ডেবিট হিসাবে ডেবিট পাশে ক্রেডিট হিসাব নগদান হিসাব 500 টাকা। আমরা যখন খতিয়ানগুলো করব তখন খতিয়ানের ডেবিট পাশের ব্যালেন্স এবং ক্রেডিট পাশের ব্যালেন্স সবসময় সমান হবে। যদি এটা সমান না হয় তার মানে বুঝতে হবে কোথাও ভুল হয়েছে। আমরা একটু হিসাব করে দেখি যে সমান হয়েছে কিনা। পরের স্লাইডে চলে যাই। আমরা পরের স্লাইডে চলে আসছি যে খতিয়ানের ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স। আপাতত দৃষ্টিতে কোনো ভুল ত্রুটি নেই বলে বিবেচনা করা যাচ্ছে। আমরা নেক্সট ক্লাসে নগদান বইয়ের সাথে কিছু প্রশ্নের ধরন নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ আগামী 5ম ক্লাস দেখার জন্য।
আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।